আচ্ছা, friction is one kind of force that opposes the motion of an object. It always acts in the opposite direction to the direction in which the object is moving. আচ্ছা ধরো, সাপোজ ইউ উইল টেক এ মার্বেল, just if you apply the force on the marble, then it moves, but the speed of the marble is increasing. When friction force is acting on the marble, then this marble is stopped, which is known as the frictional force. ধরো তুমি যদি একটি মার্বেলের উপরে ফোর্স অ্যাপ্লাই করো, তখন মার্বেলটা মুভমেন্ট করতে থাকবে, কিন্তু কোনো এক সময় গিয়ে মার্বেলটা থেমে যাবে, এটা কন্টিনিউয়াস চলবে না। এটা কি কি কারণে হয়? ডিউ টু দা ফ্রিকশনাল ফোর্স বা ডিউ টু ফ্রিকশন। Friction force is one kind of force which is acting in the opposite direction of the force. It always acts in the opposite direction to the এটা direction. বলতে স্যার কি বোঝানো হচ্ছে স্যার, মানে জিনিসটা কি বোঝানো হচ্ছে? ধরো এটা হচ্ছে একটা ফ্রিকশন ফোর্স, মানে ঘর্ষণ। ধরো আমরা যখন হাঁটি, পায়ে হেঁটে যাচ্ছি না, তখন পিছনে ফ্রিকশনাল ফোর্স কাজ করে। ফ্রিকশনাল ফোর্স যদি কাজ না করে, তাহলে আমি সামনের দিকে অগ্রসর হতে পারবো না। এখানে সবসময় অপোজিট ফোর্স কাজ করবে, ফ্রিকশনাল ফোর্সটা অপোজিট ফোর্স হিসাবে কাজ করবে। when a force that acts on the opposite direction of an object which is known as a frictional force, it always acts in the opposite direction to the direction in which the force is object or moving. মানে ধরো এটা স্যার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, আমার কথা বুঝতে পারো না? স্যার আপনার কথা কেটে কেটে আসতেছে স্যার, স্যার কাইটা যাইতেছে স্যার। আচ্ছা, হ্যালো স্যার, কথা হঠাৎ করে কেটে যায়, অনেক অনেক বড় একটা কাট করে স্যার, নেটওয়ার্ক প্রবলেম। হ্যাঁ, আমার কথা শুনতে পাচ্ছি এখন? হ্যাঁ স্যার। এখন স্পষ্ট শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, so friction is a force that opposes the motion of an object. It always acts in the opposite direction to the direction in which the object is moving. Suppose you will driving a bicycle. When you drive a bicycle, the frictional force is acting on the bicycle. Just few minutes time later, the bicycle is, স্যার আমি ফ্রিকশন জিনিসটা জানি কি স্যার, মোশন বলতে এখানে কি বোঝে? মানে এটা মুভমেন্ট কে ফ্রিকশন বোঝায়, অপোজিট দ্য মোশন অফ অ্যান অবজেক্ট। মানে একটা অবজেক্ট যখন এটা মুভ করে বা মুভিং করে, এই মুভিংটাকেই বলা হয় মোশন বা গতি। এটার যে মোশনটা থাকে, একটা মুভমেন্টের যে একটা ডাইরেকশন থাকে, হ্যাঁ, ওই ডাইরেকশনটাকে বলা হয় মোশন অফ অ্যান অবজেক্ট। মোশন হচ্ছে ওয়ান কাইন্ড অফ ফ্রিকশন কি স্যার মানে বাধা দেয় এক কথায়? হ্যাঁ, এক কথায় বাধা দেয়, মানে স্যার ফ্রিকশনটা কি বাধা দেয়, রাইট? হ্যাঁ হ্যাঁ, চলার পথে বাধা দেয়, মানে it always acts in the opposite direction of the object. ফ্রিকশন ইজ দ্য মোশন অফ অ্যান অবজেক্ট, এটাই তো অপোজ করে মোশনটাকে, মানে ও যেদিকে যাইতে চাচ্ছে ওটাকে যাইতে দেয় না, অপোজ করে। অপোজ করে মানে ডাইরেকশনটাকে অপোজ করবে, হ্যাঁ, এটা অপোজিট দিকে মুভমেন্ট করবে। এবার বলছো? স্যার আপনার কথা অনেক কাটতেছে স্যার, আপনার কথা অনেক কেটে যাচ্ছে স্যার। এবার বোঝা যাচ্ছে? হ্যালো 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 স্যার কথা কেটে যাইতেছে স্যার। নিশান, স্যার আপনার কথা কেটে কেটে যাচ্ছে স্যার। কথা বুঝতে পারো? হ্যালো হ্যালো, নেট ডিস্টার্ব দিচ্ছে না। হ্যালো নিশান। জি স্যার। এবার কথা কি বোঝা যাচ্ছে? ইয়েস স্যার। ওকে ফাইন।
এবার দেখো তুমি কি স্লাইড দেখতে পাচ্ছ? হ্যালো? Yes, sir. Yes, sir. Okay. Now the relation between force, mass and acceleration. You know. Sir, screenshot দেখতেছি না তো স্যার। আচ্ছা আচ্ছা ওয়েট করো। এবার ঠিক আছে? Yes, sir. আচ্ছা okay. Now the relation between force, mass and acceleration. Force is defined by capital letter F, mass is defined by small letter m, and acceleration is defined by small letter a. Yes, sir. When an unbalanced or resultant forces acts on an object, the object will accelerate. Yes, sir. আচ্ছা accelerate হতে হলে অবশ্যই তোমার unbalanced force is acting. Unbalanced for হওয়া লাগবে। সেটা কিসের উপর অ্যাক্ট করবে? acts on an object, the object will accelerate. তাহলে Yes, force, sir. mass, acceleration are related by the following equation: F equal to ma. The F Yes, equal to sir. ma, which is known as a second law of the Newton. Okay. Yes, sir. Next question দেখো। Now the relation between weight, mass and gravitational field strength. Weight equal to W, মানে weight is defined by W, mass M and gravitational field strength is G. তাহলে mass measured in kilogram kg is related to the amount of matter in an object. Our weight, Yes, sir. measured in newtons, capital letter N, is the force of gravity On a mass. on a mass. তাহলে আমরা বলতে পারি the size of this force depends on the gravitational field strength, often called gravity, G in short form, G. এই যে gravitational field strengthটাকে আমরা G দিয়ে লিখতে পারি, আর mass কে M দিয়ে, আর weight কে W দিয়ে লেখা যাবে। Yes, sir. ফাইনালি আমরা লিখতে পারি এখানে দেখো the value G or the gravitational field strength varies from planet to planet. On Earth, that means G approximately 10 Newton per kg. Newton per kg. kg. Or meter per second square. Suppose Yes. Force acting on a falling object, যেমন ধরো এখানে when a parachute jump out of an aeroplane, two main forces are acting. That means weight, the force of gravity, and air resistance. Air resistance এর কারণে প্যারাশুট কি হয়, উপরে মানে কি হয়, এটা বেশি থাকে, রাইট? কিন্তু ওয়েটটা অ্যাক্টিং হয় কোথায়? in the downwards of the force of gravity is acting on an object, and air resistance is acting on the upwards এর কারণে তুমি কিন্তু upthrust, upthrust, right? air resistance, বা এটাকে আমরা ড্রাগ বলতে পারি, ড্রাগ। আর weight is acting on the downwards. ওকে স্যার আপথ্রাস্ট আমরা কি স্যার ডাউন থ্রাস্ট বলতে পারি গ্র্যাভিটি কে? এটাকে ডাউন থ্রাস্ট বলা যাবে না, এটাকে ওয়েট বলা যাবে, হ্যাঁ। কিন্তু এটা অ্যাক্টিং হবে কোথায়? অ্যাক্টিং ইন দা ডাউনওয়ার্ডস। হ্যাঁ, আমি এই ডায়াগ্রামে দেখাবো। এই যে দেখো তুমি এখানে এয়ার রেজিস্ট্যান্স ইজ দা আপওয়ার্ড, ওয়েট ইজ দা ডাউনওয়ার্ডস। দেখছো তুমি এই যে এখানে আছে, দেখতেছি। দেখো তুমি at first there is a downwards unbalanced force, the person is acceleration হইছিল, right? হ্যাঁ। After a while the force balance, the person travels at a constant terminal velocity. All right, মানে constant speed এ যাচ্ছিল। Okay. এরপরে when the parachute is open, there is a big upwards unbalanced force, the person slows down. মানে প্যারাশুট যখন উপরে একটা মানে বাড়ি মানে একটা পুশ দিছে উপরের দিকে, যে কারণে স্লোজ হয়ে গেছে। Okay, so initially the air resistance is very small, there is a downwards unbalanced force, and the skydriver accelerates. As the skydriver speed up, there is air resistance increases. Eventually
the air resistance balance the weight, and so the skydiver travels at a constant speed, that is terminal velocity. When the Yes, sir. parachute is opened, the increased air resistance on the parachute creates an upwards unbalanced force, making the parachute the slow down. মানে এখানে এই যে প্যারাশুটে কিভাবে একজন স্কাই ড্রাইভার কিভাবে মুভমেন্ট করে এবং এখানে তখন কি কি ফোর্স গুলো কাজ করে, হ্যাঁ সেই বিষয়গুলো এখানে ডিসক্রাইব করা হলো, রাইট? জি স্যার। নেক্সট কোশ্চেনে দেখো, এটা খুবই একটি ইম্পর্টেন্ট ডায়াগ্রাম, graph showing how the velocity of a skydiver changes during the descent. Here is the speed, here is the time. তো স্যার আমি একটু বলি স্যার, বলো। আমি ট্রাই করি। ওকে, স্যার এখানে এই যে আমি একটু দেখাই, বলো বলো। এই যে স্যার এই যে এতটুকু পার্টে এই যে এখান থেকে এই যে এখান স্যার আপনি কলমটা দেখতে পারতেছেন? হ্যাঁ, রাইট রাইট পেন রাইট। তো জি জি, এখান থেকে পরে এই যে এই পয়েন্ট পর্যন্ত এরকম কিছু একটা পয়েন্ট এই পর্যন্ত সে এক্সাইট করতে থাকে, এক্সিলারেট হবে। যখন হ্যাঁ এরকম পয়েন্ট। এরপরে যখন স্পিড আপ করে এয়ার রেসিং বাড়তে বাড়তে তার মানে স্পিড ডিসেলেশন হইতে হইতে পরে এটা মানে এটা কনস্ট্যান্টে আসে পড়ে এই যে এই পর্যন্ত এয়ার রেসিং ইনক্রিজ হয়। এরপরে স্যার এটা তো স্যার ব্যালেন্স করে, রাইট? এই দুটো পার্ট দুইটা ব্যালেন্স হয়ে যায়। এরপরে এই পার্ট থেকে এই যে এই পার্ট থেকে প্যারাশুটটা খোলে, যে কারণে সে ডিসেলারেট করতে থাকে। তারপরও সে একটা টার্মিনাল ভেলোসিটিতে যায়, প্যারাশুটের এক্সেলারেশন যখন মানে আর রেজিস্ট্যান্স যখন বাড়তে থাকে, তারপরে সে গ্রাউন্ডে নামে। স্যার এটা না? জি জি জি, এটাই। ওকে, at first yes sir, at first it's small in the person. মানে এখানে এটা যে স্পিড টাইম গ্রাফ যেখানে কনস্ট্যান্ট ভ্যালু। স্যার আমার বলাটা কি ঠিক ছিল স্যার আমি যেমন বলছি? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, at first here is small, স্যার আমি একটু পড়ি স্যার। At first here is small and the person experience. তুমি এই ডায়াগ্রামটা এঁকে ফেলো, এই ডায়াগ্রামটা স্যার আঁকবো? হ্যাঁ আঁকো আঁকো তাড়াতাড়ি করে। ওকে। ও স্যার আমাদের তো ও লেভেল স্যার ড্রয়িং থাকে, ঠিক না স্যার? আমরা কি পেন দিয়ে ড্রয়িং করব? পেন্সিল? হ্যালো স্যার, আপনার মাইক মিউট। না আমি বলছি এটা তুমি কলম দিয়ে ড্র করো, হ্যাঁ অসুবিধা নেই। কলম স্যার ও লেভেলসে? ও লেভেলসেও পেন ইউজ করো, অসুবিধা নেই। স্যার পেন্সিল বাদ কলম ইউজ করবে, নট পেন্সিল। স্যার পেন্সিল ইউজ করলে কি সমস্যা হবে? না তুমি তো সিনিয়র লেভেলের স্টুডেন্ট, ও লেভেলের স্টুডেন্ট, সো দ্যাট ইউ ক্যান ইউজ পেন নট এ পেন্সিল, নট নেসেসারি টু ইউজ এ পেন্সিল। এখন তুমি এই ডায়াগ্রামটা ড্র করো এবং ডিসক্রাইব করো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ ওকে, গ্রাফ শোয়িং
স্যার ফিনিশ স্যার আপনার মাইক মিউট স্যার ঠিক আছে? হ্যাঁ স্যার এবার ঠিক আছে? জি স্যার ওকে ফাইন। নেক্সট দেখো, নেক্সট হুকস ল, এটা ইম্পর্টেন্ট। হুকস ল, হ্যাঁ আমরা হুকস লটা শিখবো এখন। এর আগে ছিল হুকস লটা লেখো। হুকস লটা কি? ওকে স্যার আমি আগে ডায়াগ্রামটা ড্র করি পরে হ্যাঁ হ্যাঁ আমি বুঝিয়ে দিব। হ্যাঁ অলরাইট। এবার স্যার না না স্যার ওইটা ওখানেই ছিলাম স্যার 13 নম্বর 13 স্লাইড স্যার স্যার 13 স্লাইড স্যার লিনিয়ার রিজন অর্থটা কি স্যার হ্যালো স্যার হ্যাঁ বলো, শোনো, স্যার লিনিয়ার লিনিয়ার রিজন অফ আ ফোর্স, এই যে ধরো এই জায়গাটা থেকে এখানে একটি দেখো না, এই লিনিয়ার মানে এটা, মানে হুকস লকে যতটুকু অবে করতেছে মানে হ্যাঁ সেফ হ্যাঁ রিজন জি জি, মানে যে এই যে আমি তোমাকে অ্যানোটেশন দিয়ে দেখাচ্ছি। ধরো স্যার সেফ রিজন মানে যে জায়গার মধ্যে ওর পাওয়ারটা থাকবে আর কি হ্যাঁ মানে রাইট কার ওবে করবে রাইট রাইট রাইট। এই ধরো বাউন্ডারির পরে আর কাজ করবে না 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 এই 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 অংশটুকু বলা, বুঝছো, দেখছো? এই জি যে স্যার হ্যাঁ 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 এটাকে বলে লিনিয়ার, মানে স্ট্রেট লাইন থাকবে, বুঝছো? এই যে এটা এটাকে বলে। সেই লাইনটাকে আমি টেরা ভাবে দিতে পারি আবার আপনি যেমন ড্র করছেন ওইভাবে দিতে পারি প্যারা না, স্ট্রেট লাইনই হবে এটা। এই পয়েন্ট যেখানে ইলাস্টিক লিমিটের একটি পয়েন্ট দেখছো, এটাকে জি বলা স্যার একটা হয় স্ট্রেট লাইন দিব হ্যাঁ এটা তো তুমি, ওরা এটা তো স্ট্রেট তাহলে ওরা হচ্ছে। যে স্যার ওরা যে অন্যভাবে দিছে লাইনটা এই যে পাশে হ্যাঁ স্যার পাশে যে দিছে ওটা দ্বারা ওরা ডাইরেকশনটা বুঝেছে যে কতটুকু থেকে কতটুকু, এই যে দুই পাশে দুইটা অ্যারো সাইন দেখো, মানে জি স্যার লিনিয়ার লাইনটা কতটুকু সেইটাকে ও আগে লিনিয়ার লাইন আর রিজনটা হলো এটা যত মানে যতটুকু জায়গা উপরে জায়গা, হ্যাঁ রিজনটা হচ্ছে জায়গা, মানে জায়গাটুকু কতটুকু সেটা। স্যার নিচে কেন হচ্ছে না অলওয়েজ আমরা না গ্রাফের আন্ডার বুঝি অলওয়েজ আন্ডার দ্য গ্রাফ হয় হ্যাঁ So, হ্যাঁ কিন্তু ওরা
এই উপরে যেহেতু এখানে অপোজিট আছে, হ্যাঁ, এটা হচ্ছে এখানে যে অংশটুকু আর এইখানে যে অংশটুকু একই কথা, বাট আমরা উপরে অংশটুকু নিয়েছি। তুমি চাইলে স্যার এমনি নিতে পারবো না? হ্যাঁ নিচের দিকে নেওয়া যাবে, অসুবিধা নেই, এটাও নেওয়া স্যার যাবে। আমি কি চাইলে ওপর নিচ দুইটা নিতে পারবো? এই যে উপরে ওর নিচে? হ্যাঁ নেওয়া যাবে, সমস্যা নেই, এটা থেকে এটাও নেওয়া যাবে। কারণ তোমার এটাও একটা লিনিয়ার রিজন, এটাও একটা লিনিয়ার রিজন, হ্যাঁ, যে কোনো একটা অংশ নিলে। কিন্তু ইলাস্টিক লিমিটের মধ্যে থাকতে হবে, যেটাই রাইট করবো। রাইট রাইট। এই যে আর স্যার লিমিটে এই যে আপনি যে এই লাইনটা এখানে দিলেন, এই যে এখানে দিলেন আপনার এই লাইনটা, আপনি যদি এটা আরো উপরে দিতেন, মানে টাইমের মানে ফোর্সের যতটুকু কাছে নিয়ে দিতেন, কোনো সমস্যা হইতো? এখানে 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 হ্যাঁ স্যার, না এমনি দিলে হইতো না? না হ্যাঁ না না, এটা হবে ওই যে লিমিট অফ প্রপোর্শনালিটি আছে না, এই যে পয়েন্ট বরাবর বরাবর। হ্যাঁ হ্যাঁ ও সোজা হইতে হবে, আদারওয়াইজ হবে না। ও আর তাহলে আমি এটা ওই লিমিট, এই ইলাস্টিক লিমিট পর্যন্ত মানে সোজা বরাবর দিব দুই সাইডেই, জি জি এই জি, সাইডেও ওই সেটা, ওই সাইডেও দিতে হবে? রাইট রাইট, অন্য কোনো জায়গায় দেওয়া যাবে না। ওকে, বুঝলাম। তাহলে স্যার আমাকে এটা একটু বুঝিয়ে দিবেন ব্রিফলি, খুব স্লো। লেখা শেষ, লেখা শেষ। স্যার লিখতেছি স্যার, ওটা লেখার পরে বুঝিয়ে দিন স্যার। আচ্ছা ফাইন, আমি লিখে নাও, হ্যাঁ স্যার ইনিশিয়াল লিনিয়ার রিজন বলতে কি, ইনিশিয়াল জিনিসটা কেন আসতেছে স্যার? হ্যালো, স্যার বুঝছেন? ইনিশিয়াল কথাটা কেন আসতেছে? আচ্ছা আমি বলছি, তোমাকে বুঝিয়ে দিচ্ছি, শোনো। ওকে আচ্ছা এখানে ইনিশিয়াল কোথায় ইনিশিয়াল, এই ইনিশিয়াল লিনিয়ার স্যার পার্ট ইনিশিয়ালটা কেন অফ দ্য, আসতেছে? মানে কি ইনিশিয়ালটা হচ্ছে তোমার এই এই যে লিনিয়ার যে পার্ট আছে জি না, স্যার। এটাকে আমরা এই শুরুর বা প্রাথমিক অংশটুকুকে বলছি, দ্য লিনিয়ার পার্ট অফ এ ফোর্স। ইয়েস স্যার। ধরো তুমি, আমি বলি তোমাকে, ধরো তুমি একটা স্প্রিং, হ্যাঁ, একটা স্প্রিং নর্মাল তুমি রেখে দিলা, জি স্যার। তো এটার যে লেন্থ, হ্যাঁ, এই যে লেন্থটা আছে, এই লেন্থটাকে বলা হয় ইনিশিয়াল লেন্থ। মানে শুরুর এখন লেন্থ। তুমি যখন শুরুর লেন্থটাকে বলা হয়, এখন তুমি যখন এই কোনো ওয়েট বা ফোর্স যদি তুমি ওই স্প্রিং এর উপরে অ্যাপ্লাই করো, তখন এটা এক্সটেনশন হয় জি না, স্যার। বৃদ্ধি জি পায় না। স্যার। এখন ওই বৃদ্ধির অংশটুকু কতটুকু বৃদ্ধি পেয়েছে সেটার জন্য তোমাকে কি করতে হবে, যে ফাইনাল লেন্থ মাইনাস হচ্ছে ইনিশিয়াল লেন্থ, তাহলে কতটুকু তোমার হলো, কি বলে, কতটুকু ইনক্রিজ হলো বা কতটুকু এক্সটেনশন হলো, সেই অংশটুকু তুমি বলতে পারবে এখানে। ওকে, বুঝছি। বুঝতে ইয়েস পারছো? স্যার। আচ্ছা আচ্ছা, আমি যদি বিষয়টা তোমাকে বলি, এখানে ধরো সাপোজ, ধরো আমি এখানে ধরো স্যার আপনি পেন্টও বুঝাইতে পারেন চাইলে, পেন্টে আরো ইজি হবে। মাইক্রোসফট পেনটা কোথায়, পেন্ট। স্যার মাইক্রোসফট পেন্ট আছে না, মাইক্রোসফট পেন্ট, হ্যাঁ হ্যাঁ, ওইটাতে স্যার বুঝাইলে আরো ইজি হবে, আপনার কষ্ট কম হবে। মাইক্রোসফট পেন্ট এটা কোথায় পাবো? স্যার আপনার ইসে স্যার পেন্ট, ওই যে স্যার আঁকাকির জন্য একটা আলাদা সফটওয়্যার আছে না, ল্যাপটপে, সব ল্যাপটপে তো থাকে পেন্ট। এটা এটা কোন জায়গায় দিয়ে থাকবে, কোথায় আছে আমি এটা? বলি আপনার উইন্ডোজে ক্লিক করেন, উইন্ডোজ আছে না একদম নিচে একটা উইন্ডোজ,
উইন্ডোজ হ্যাঁ আছে, ওখানে স্যার টাইপ দেখতে করেন পাচ্ছেন? পেন্ট, পেন্ট PAAINT পেন্ট, হ্যাঁ পাইছি, হ্যাঁ জি, হ্যাঁ ওটা ওপেন করেন স্যার। PINT হ্যাঁ স্যার, করছি। এবার এবার ঠিক এটা আছে, শেয়ার করে আমার বুঝান স্যার, তাহলে ইজি হবে আপনার আঁকা কি করতে কষ্ট কম। আচ্ছা আচ্ছা। এখন তুমি কি ওটা দেখতে পাচ্ছ, মানে আমি যেটা লিখছি? না স্যার আমি দেখতেছি না এখনো। তাহলে আমি করি, ওই হোল শেয়ার করে দিই, হ্যাঁ? হ্যাঁ এই যে আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ স্যার, এটা না, জি স্যার, সাপোজ ধরো এটা এক্স সমান সমান, ধরো ফাইনাল লেন্থ হচ্ছে L2 মাইনাস ইনিশিয়াল লেন্থ হচ্ছে L1। এই যে এক্সটেনশন হলো, এই অংশটুকুকে বলা হয় এক্সটেনশন। ইয়েস এই স্যার, স্প্রিংটা কতটুকু এক্সটেনশন হয়েছে, হ্যাঁ, জি এই স্যার, এটাকে আমরা এক্সটেনশন বলবো। আর আমি এখানে ফোর্স দেওয়ার পরে এটার যে ফাইনাল যে লেন্থটা হলো, ফাইনাল লেন্থ হচ্ছে L2। এটা লিখতে অসুবিধা হয়। স্যার আপনার টেক্সট অপশন আছে তো, ওই যে উপরে দেখেন আছে, হ্যাঁ। উপর, ওইটা ইউজ করতে পারেন। এটা 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 হ্যাঁ হ্যাঁ এটা, জি তাহলে স্যার, এটা এক্সটেনশন কই, এখানে লিখবো কিভাবে ওই ইসে? হ্যাঁ স্যার ওই যে নর্মাল লেখেন EX, ও এক্স হ্যাঁ ইকুয়াল টু, ও ফাইন ফাইন ফাইন, L2 মাইনাস হলো, হ্যাঁ, L2 মাইনাস হলো L1, হ্যাঁ L1। এই যে এটা বলছো তুমি, তাই না? জি স্যার, আচ্ছা আচ্ছা, এন্টার স্যার, এন্টারে ক্লিক করেন, হ্যাঁ এন্টার ক্লিক করলাম তো, তাহলে যেটা নিচে গেল। এন্টার, এই যে নিচে গেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে এখানে তো L2 টা নিচে করা হলো না। L2 মাইনাস L1, হ্যাঁ ঠিক না হ্যাঁ, স্যার? জি 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 জি। তো আমরা এইভাবে করতে পারি, হ্যাঁ। এটা ফাইনাল বের করবো আমরা এটা দিয়ে। এখন দেখো স্ক্রিন, দেখো আমার এই যে হুকস লয়ের স্ক্রিনটা দেখো। না স্যার, আচ্ছা 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 আচ্ছা, তাহলে এবার দেখো। আচ্ছা দেখতেছি স্যার। আচ্ছা, এবার আমি এক্সপ্লেইন করছি হুকস ল। দা রবার্ট হুক, the scientist Robert Hooke state the Hooke's law. The extension of a spring is proportional to the applied force. The extension of the spring is proportional to the applied force. ইয়েস স্যার, এখন দেখো, many other materials such as metal, wire also obey Hooke's law. So Hooke's law is associated with the initial linear state part of a force extension graph. Here is a force, here is the extension. But this is the straight line when you will take a spring to apply a force. The extension of the spring is L2 and linear length of the spring is L1. This is the initial length of the spring L1. So this is the extension equal to x equal to L2 minus L1. This is the extension. তাহলে force A proportional to x. Force, আপনি আরেকবার একটু রিপিট করে বলতে পারবেন শুরু থেকে স্যার? আচ্ছা বলছি। আমার একটু প্রবলেম হইতেছে। নিশান, জি স্যার, আচ্ছা শোনো, আমি তোমাকে বলছি যে সাপোজ আবার একটু ইসে যাচ্ছে, হ্যাঁ, অ্যানোটেশনে যাই, গিয়ে এখানে ধরো আমি টেক্সটটা নিলাম, হ্যাঁ। সাপোজ ধরো আমি এখানে x equal to লিখি, এক্সটা হচ্ছে এক্সটেনশন অফ দ্য স্প্রিং। তাহলে ধরো L2 হচ্ছে লিনিয়ার ফাইনাল লেন্থ মাইনাস হচ্ছে L1 ইনিশিয়াল, ইনিশিয়াল লেন্থ। এটা আমরা পেলাম এক্সটেনশন। এক্সটেনশনটা কখন হবে? ধরো নর্মাল যখন একটা স্প্রিং থাকবে, এই নর্মালটার উপরে যদি তুমি বাইরে থেকে
মানে অ্যাপ্লাইং ফোর্স করো, মানে ফোর্সটা যদি অ্যাপ্লাই করো তাহলে এটার এক্সটেনশন হবে। তো এটা ইনক্রিজ হবে। এখন কতটুকু এক্সটেনশন হলো সেই পয়েন্টটা তুমি এইখানে ধরো টেনে এই এর পর্যন্ত সে আর যাবে না, তাহলে এই পয়েন্টটাকে আমরা ইলাস্টিক লিমিট বলেছি। তো আমাদের এখানে কোশ্চেনটা হচ্ছে দ্য এক্সটেনশন অফ দ্য স্প্রিং, তার মানে এক্স প্রপোর্শনাল সাইন, বুঝো প্রপোর্শনাল সাইনটা হচ্ছে এরকমের। ইয়েস স্যার। এই যে ধরো আমি একটু দেখ এরকমের, আর এটা তো হয় না কেন, মানে এখানে কোনটা নেব? তো আপনি কি অ্যানোটেশন নাকি কোন জায়গায় স্যার? অ্যানোটেশনে? হ্যাঁ হ্যাঁ অ্যানোটেশন তাহলে আপনি কলম ইউজ করেন, নরমাল কলম, তো ওইটা দিয়ে করতে পারবেন। ওটা বাঁকাতে আর অনেক হয়। ড্রতে গিয়ে ড্রতে একদম শুরুটা সিলেক্ট করেন, ড্র অপশন একদম শুরুটা। হ্যাঁ ঠিক আছে। তাহলে এইখানে এই সাইনটাকে বলা হয় প্রপোর্শনাল সাইন। তাহলে আমাদের এক্সটেনশন হচ্ছে এক্স, খেয়াল করো। তারপর আমি প্রপোর্শনাল সাইন দিলাম এটা, তারপর আমি ফোর্স লিখলাম এক্স, ঠিক আছে। এই তাহলে এই যে অংশটুকু এক্স প্রপোর্শনাল টু এক্স, তার মানে তুমি এখানে এভাবে লিখতে পারো যে দেখা যায় এফ সমান জি সমান স্যার। এফ সমান সমান তুমি লিখতে পারো এক্স ইন্টু কে, কে ইন্টু এক্স লেখো, কে ইন্টু এক্স। এক্স। এই কেটাকে বলা হয় এখানে কে একটি সমানুপাতিক ধ্রুবক বা প্রপোর্শনাল কনস্ট্যান্ট হুইচ ইজ নন অ্যাজ দ্য স্প্রিং কনস্ট্যান্ট। এই কেটাকে বলা হয় স্প্রিং কনস্ট্যান্ট। তাহলে আমরা কে সমান কি লিখতে পারি দেখো, উপরে এফ ইকুয়ালস টু এক্স বাই এফ বাই এফ বাই এক্স এক্স। এক্স। এখন এই যদি ফোর্স যদি 1 নিউটন হয় আর তোমার হলো এক্সটেনশন যদি তোমার 1 মিটার হয়, তাহলে কে এর মানটা 1 হয়ে যাবে। তার কে এর মানটা যদি তুমি এখানে 1 বসাও, তাহলে যতটুকু ফোর্স ততটুকু এক্সটেনশন হবে, তাহলে F = x লেখা যায়। তাহলে নিউটনের একক হচ্ছে ধরো n, এই যে লিখলাম n, আর তোমার এই এক্সটেনশনের একক হচ্ছে মিটার। তাহলে এই স্প্রিং কনস্ট্যান্টের একক হবে নিউটন পার মিটার। তাহলে আমরা এখানে নিউটন পার মিটার এবার এই দাগ দিয়ে এখানে অন দিলাম। এটাকে বলা হয় বা স্প্রিং আমরা ডিভাইড কনস্ট্যান্ট। সাইন দিতে পারি স্যার, একটা স্ল্যাশ সাইন দিলে হবে। হ্যাঁ, তাহলে এটাকে এভাবে লিখে ডিভাইডেড বাই m, এটাকেও আমরা স্প্রিং কনস্ট্যান্ট হিসেবে লিখতে পারি, রাইট? সো দিস ইজ দ্য এক্সপ্রেশন ফর হুকস ল। বুঝছো? তাহলে আমাদের আজকের ক্লাসে আমরা এখানে যে বিষয়গুলো আমি তোমাকে করলাম, এইটা একটু আবার একটু রিভিউ করে দেই, তাহলে তুমি আরো ভালো বুঝবে। আমরা কি কি বিষয় এখানে পড়লাম দেখো। প্রথমে আমরা এটার প্রথম স্লাইডে আমরা ফোর্স সম্পর্কে বললাম, ফোর্সের মুভমেন্ট, ডাইরেকশন আর তার স্পিড সম্পর্কে বলছি। ফোর্সের ডায়াগ্রাম দেয়া আছে, বিভিন্ন ডায়াগ্রামে বিভিন্ন ফর্ম থাকে ফোর্সের, সেটা বললাম। তারপরে ফোর্স রিলেটেড কিছু ডেফিনিশন আছে, there are different types of definition regarding the force. Then there are different types of force, direction, and there are some other common scalar vector quantities. Then vector quantities. Then another as a resultant force is very very important. Okay, now the next point is weight, force, weight, second law, weight. Then this is the air resistance weight, and this is the speed and time graph. It is very important. And last one is Hooke's law. Hooke's describe the different definition, and this is the diagram or the initial linear part of the force extension graph is consistent with the Hooke's law. মানে আজকের ক্লাসটা এরকমের, এই বিষয়গুলোর উপরে গুরুত্ব দিতে হবে। কোনো অসুবিধা আছে? আজকের ক্লাস তো ভালোই, অনেক সুন্দর হয়েছে স্যার। তো এরকমের প্রত্যেকটা বলো স্যার, আমরা কি যে পুরো একটা ইউনিট কভার করছি? এই অধ্যায়ের আরেকটু আছে, ওই যে মোমেন্টামের ইকুয়েশন আছে না, m1 e1, আরেকটু বাকি, বাট আমরা অনেক ফাস্টই করছি স্যার আল্লাহর রহমতে। এখন তোমার এগুলো রিভিশন করতে হবে, বুঝছো? রিভিশন দিতে হবে। আর একদিনে এত বেশি দেখালেও তুমি করবা, কিন্তু নিজে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, বেশি বেশি করে প্র্যাকটিস করো, তাহলে ভালো করতে পারবা।
স্যার নিজে আমি কি প্র্যাকটিস করব স্যার? মানে আর স্যার কেমিস্ট্রিতে আমার একটু বেশি সমস্যা স্যার। ওটা হবে কেমিস্ট্রি, আবার আগামী কবে ক্লাস, সেদিন আবার কেমিস্ট্রি পড়াই দিব। একদিনে তো 2টা অধ্যায়ের উপরে প্রেশার পড়ে যাবে, হ্যাঁ, এই জন্য আমি এক একদিন এক একটা ক্লাস নিচ্ছি। হ্যাঁ স্যার ঠিক আছে, সমস্যা নেই। সেটা না, আবার আগামী ক্লাসটা আমরা কি করে জানি দিয়েছি? স্যার আগামী ক্লাস স্যার অনেক দিন পরে স্যার, ওটা হলো স্যাটারডে সানডেতে না তো, মানডেতে না, টুইসডেতে না, থার্সডেতে। আচ্ছা, ওই ক্লাসটা হ্যাঁ আমি টিউসডেতে নিব না, টিউসডেতে, নাহলে বেশি দেরি হয়ে যাবে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার অনেক দেরি হয়েছে, কিন্তু হ্যাঁ স্যার টুইসডে স্যার আমার কয়টা বাজে, এরকম 3টার সময় ক্লাস নিলে হ্যাঁ স্যার নেওয়া যায়, সমস্যা নেই, বাট নাহলে তুমি আড়াইটায় এসো, আড়াইটায় আসো, আড়াইটায়। আচ্ছা হ্যাঁ আড়াইটা। আড়াইটায়, হ্যাঁ। তাহলে কি স্যার আপনি ডেট চেঞ্জ করতেছেন? তোমার সুবিধার্থে আমি চাচ্ছিলাম যে সানডে, টিউসডে অ্যান্ড থার্সডে, এটা হলে ভালো হয় না, একদিন পর পর। হ্যাঁ হ্যাঁ স্যার সমস্যা নেই, আড়াইটায়, তাহলে এটাই করেন। হ্যাঁ, আড়াইটায় ক্লাস ওকে নিতে তাহলে হবে। স্যার এটাই করেন, আপনি যেহেতু বলছেন এটাই থাকুন। এটাই ভালো হবে, তা আড়াইটা, নাহলে একদিন পর পর, নাহলে মাঝখানে অনেক দিন গ্যাপ থেকে যায়, তাহলে তুমি তো জি আমার স্যার। কাছে থাকবে না, না থাকলে তোমার রেজাল্টের হবে, হ্যাঁ। তো আর স্যার আমি স্যার কি রিভাইজ দিব স্যার কেমিস্ট্রি আর ফিজিক্স থেকে? কেমিস্ট্রিতে আমি যে অধ্যায়টা স্যার পড়াইছি, টপিক কোশ্চেন সলভ করব স্যার, টপিক কোশ্চেন সলভ করে করে আমি আপনাকে পাঠাই, আপনি চেক করেন। হ্যাঁ সেটা করা আপনি যেতে পারে। আমাকে ইসে দাও, টপিক, হোয়াটসঅ্যাপে দিয়ে দিও। ওকে স্যার আমি তুলে আর তুমি স্ক্রিনশট তুলে আরেকটা পারো, ও গুগল ক্লাসরুমে ঢুকতে পারো, গুগল ক্লাসরুমে ঢুকতে পারবা? হ্যাঁ হ্যাঁ স্যার পারবো স্যার, আপনি আমাকে লিংকটা দিয়ে দেন, আমি তাহলে আমার গুগল ক্লাসরুম আছে তো অলরেডি, আমি আছে একটা না? ক্লাস করি অলরেডি। আচ্ছা, আপনি দেন, আমি তাহলে ওটাও করব। তাহলে আমি তোমাকে গুগল ক্লাসরুম হলে আরো ভালো স্যার। আচ্ছা, ওইখানে তুমি সব হোমওয়ার্ক করে জমা দিবে, আমি তোমাকে লিংকটা এখন দিচ্ছি, হ্যাঁ, এটা স্ক্রিনটা করলাম। স্যার হোমওয়ার্ক করে জমা দিব ওখানে হ্যাঁ, পারবা? গুগল ক্লাসরুমে? হ্যাঁ। হ্যাঁ স্যার পারবো স্যার, ওটা কোনো সমস্যা না। হ্যাঁ স্যার পারবো স্যার, আপনি দেন স্যার।